আচ্ছা, ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ দ্য এন্ডোক্রাইন সিস্টেম, সেটার মধ্যে হচ্ছে কোন কোন সিস্টেম কোন হচ্ছে হাইপোথ্যালামাসের ইনফ্লুয়েন্সে নাই। একটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড প্যানক্রিয়াস, হাইপোথ্যালামাসের ইনফ্লুয়েন্সে নাই, বাট হাইপোথ্যালামাসের ইনফ্লুয়েন্সে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন প্রোডাকশন হবে হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, সেখানে পোর্টাল ভেসেল দিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসবে। আর পোস্টেরিয়র পিটুইটারি থেকে হরমোন প্রোডাকশন হবে হাইপোথ্যালামাস থেকে পোস্টেরিয়র পিটুইটারিতে আসবে নার্ভ এন্ডিং দিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে পেপটাইড হরমোন কী কী আছে, যেমন ইনসুলিন, গ্রোথ হরমোন। আর গ্লাইকোপ্রোটিন হরমোন কি আছে, গ্লাইকোপ্রোটিন হরমোন আছে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর নরঅ্যাড্রেনালিন। হরমোনটা কিসের উপর কাজ করে, রিসেপ্টরের উপর কাজ করে ফাংশন ক্রিয়েট করে। আর মোস্ট অফ দ্য হরমোন আর এনজাইমের মধ্যে পার্থক্য হচ্ছে হরমোনটা ডিস্টেন্স সাইটে কাজ করতে পারে ব্লাড মাধ্যমে, সার্কুলেশনের মাধ্যমে, কিন্তু এনজাইমটা লোকালি কাজ করে, এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আর এখানে আরেকটা ইম্পর্টেন্টটা হচ্ছে স্ট্রোজেন কীভাবে প্রোডাকশন হয়। স্ট্রোজেন প্রোডাকশন হচ্ছে অ্যারোমেটাস এনজাইম দ্বারা, অ্যান্ড্রোজেন থেকে অ্যাডিপোজ টিস্যুতে অ্যারোমেটাস এনজাইম দ্বারা হচ্ছে স্ট্রোজেন প্রোডাকশন হয়। এটা একটা এসবিএম, ইম্পর্টেন্ট এসবিএম। আর এখানে এন্ডোক্রাইন অ্যাক্সিসটা দেওয়া আছে যে ফার্স্ট হচ্ছে হাইপোথ্যালামাস থেকে হচ্ছে পিটুইটারিতে আসবে, পিটুইটারি থেকে যাবে হচ্ছে এফেক্টর অর্গানে। আচ্ছা, তারপরে এখানে ক্লাসিফিকেশন দেওয়া আছে যে হরমোন অ্যাক্সিস, হরমোন ডেফিসিয়েন্সি, হরমোন হাইপার সেন্সিটিভিটি, হরমোন রেজিস্ট্যান্সে কীভাবে কাজ করে, এগুলো পরে পড়া হবে। আর এন্ডোক্রাইন ডিজিজটার ইনভেস্টিগেশন হচ্ছে বায়োকেমিক্যাল, ব্লাডের মাধ্যমে আমরা করে থাকি। পালসেটাইল ম্যানারে, এটা এসবি আসে যে পালসেটাইল ম্যানারে কোন কোন হরমোন রিলিজ হয়, সেটা হচ্ছে গ্রোথ হরমোন, কর্টিসল অ্যান্ড লুটেনাইজিং হরমোন। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের রাতের বেলা কোন কোন হরমোন রিলিজ হয়, দিনের বেলা কোন কোন হরমোন রিলিজ হয়। এডিএইচের কথায় দাঁড়িয়ে, এডিএইচের কাজ কি, ফ্লুইড রিটেনশন করা, ওয়াটার রিটেনশন করা, তাই তো। সো এডিএইচ যদি রাতের বেলা কম সিক্রেট হয় তাহলে কি হবে, ফ্লুইড রিটেনশন হবে না, আর হচ্ছে নকচুরিয়া হবে, বারবার ওয়াশরুমে যাবে। তাই রাতে এডিএসটা সিক্রেশন হওয়া জরুরি। আর গ্রোথ হরমোন, ডিপ স্লিপে হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশনটা বাড়ে, তাহলে রাতে দুটা হরমোন সিক্রেশন বাড়ে, এডিএস আর গ্রোথ হরমোন। আর এবার আসি ইনসুলিন যদি রাতে সিক্রেট হতো তাহলে কি হতো, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেত। তাই ইনসুলিন মেইনলি রিলিজ হয় হচ্ছে খাওয়ার পরে সকালে। আচ্ছা, আর কর্টিসলটা হচ্ছে স্ট্রেস হরমোন রাতে তো কোনো স্ট্রেস থাকে না, স্ট্রেসের সময় রিলিজ হবে, সকালবেলা রিলিজ হবে। আচ্ছা, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট, এই বক্সটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, তিনটা অ্যাক্সিস, একটা হচ্ছে হাইপোথ্যালামো, পিটুইটারি, আর একটা হচ্ছে এফেক্টর অর্গান। এই তিনটা মনে রাখলেই হচ্ছে এই বক্সটা আমরা ইজিলি পড়তে পারবো। ফার্স্টে আসি হচ্ছে হাইপোথ্যালামাস থেকে গনোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ হয়। গনোট্রপিন রিলিজিং হরমোন কাজ করবে কীভাবে, কোথায়, পিটুইটারিতে, কোন সেলের উপর, গনোট্রপসের উপর। গনোট্রপসের উপর কাজ করে কি রিলিজ করবে, এলএইচ অ্যান্ড এফএসএইচ। সেটা কিসের উপর কাজ করবে, গোনাডের উপর। মেল গোনাড হচ্ছে টেস্টিস আর ফিমেল গোনাড হচ্ছে ওভারি। তাহলে হচ্ছে মেলের ক্ষেত্রে ধরি, টেস্টিসের উপর কাজ করলো, টেস্টিসের উপর এলএইচ কাজ করে, কি এলএইচ কোন সেলের উপর কাজ করে, লেডিক সেলের উপর কাজ করে। অ্যালিস লেডিক সেলের উপর কাজ করে কি রিলিজ করবে, টেস্টোস্টেরন রিলিজ করবে। আর এফএসএইচটা কিসের উপর কাজ করবে, শার্টরি সেলের উপর। শার্টরি সেলের উপর কাজ করে কি রিলিজ করবে, স্পার্মাটোজেনেসিস করবে এফএসএইচ। এখানে আরেকটা হচ্ছে স্পার্ম রিলিজ করে, আরেকটা হরমোন রিলিজ করবে, নাম হচ্ছে ইনহিবিন রিলিজ করে। হ্যাঁ, তাহলে হচ্ছে মধ্যা কথা অ্যালিজ এফএসএইচ। অ্যালিজটা টেস্টিসের কিসের উপর কাজ করে, লুটেনাইজিং হরমোনটা কিসের উপর কাজ করে, একটা হচ্ছে লেডিক সেলের উপর কাজ করে, টেস্টোস্টেরন তৈরি করবে। আর এফএসএইচ শার্টোসের উপর কাজ করে, স্পার্মাটোজেনেসিস করবে, সাথে ইনহিবিন প্রডিউস করবে। আচ্ছা, এবার আসি হচ্ছে ফিমেলের ক্ষেত্রে অ্যালিজ এফএসএইচ ওভারির উপর কাজ করে। হ্যাঁ, ওভারির উপর কাজ করে, অ্যালিজ কি সিক্রেট করে, অ্যালিজ সিক্রেট করে প্রোজেস্টেরন। আর এফএসএইচ কি সিক্রেট করে, ফলিকল স্টিমুলেট করে, স্ট্রোজেন রিলিজ করে। সুতরাং যে ফেজটাতে স্ট্রোজেন রিলিজ হয় ওটা হচ্ছে প্রিফারেটিভ। স্ট্রোজেনের কাজ হচ্ছে প্রিফারেশন করে, এটা ভ্যাজাইনাল প্রিফারেশন করে, এন্ডোমেট্রিয়াল প্রিফারেশন করে। যদি স্ট্রোজেনের অভাব হয় তাহলে কি হবে, ইউট্রাস প্রিফারেট হবে না, প্রিফারেশন ফেজ থাকবে না, ভ্যাজাইনাল অ্যাট্রফি হবে। হ্যাঁ, আর অ্যামেনোরিয়া ডেভেলপ করবে। আর এবার লুটিনাইজিং হরমোন,
লুটিনাইজিং হরমোন ওভারির উপর কাজ করে প্রোজেস্টেরন রিলিজ করবে। লুটিনাইজিং হরমোনের মেইন কাজ হচ্ছে ওভুলেশন করা, মানে অ্যালিস সার্চ করা। প্রোজেস্টেরন রিলিজ করা মানে কি, এটা সিক্রেটরি ফেজ, সিক্রেশন বাড়ায়, হ্যাঁ, সিক্রেটরি ফেজ। তাহলে হচ্ছে সিক্রেটরি ফেজটা হচ্ছে ফিমেলের সিক্রেটরি ফেজটা হচ্ছে স্টেবল থাকে 14 দিন, হ্যাঁ। তাহলে ফিমেলের যদি আমরা সাইকেলটা চিন্তা করি তাহলে হচ্ছে স্ট্রোজেনের জন্য প্রেফারেটিভ ফেজ আর প্রোজেস্টেরনের জন্য সিক্রেটরি ফেজ, মাঝখানে হচ্ছে অ্যালিস সার্চে ওভুলেশন হয়। ওভুলেশনের পরেই হচ্ছে প্রোজেস্টেরনের ফেজটা থাকে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আমরা এখানে টিআরএস, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। থাইরোট্রপিন রিলিজিং হরমোন পিটুইটারিতে কোন সেলের উপর কাজ করবে? থাইরোট্রপসের উপর। থাইরোট্রপসের উপর কাজ করে কি রিলিজ করবে? টিএইচএস রিলিজ করবে। টিএইচএস রিলিজ করার পর টিএইচএস কিসের উপর কাজ করবে? থাইরয়েড গ্ল্যান্ডের উপর, ফ্যাক্টর অর্গানের উপর কাজ করে T3D4 তৈরি করবে। আর একটা হচ্ছে ডোপামিন। ডোপামিন কোত্থেকে রিলিজ হয়? হাইপোথ্যালামাস থেকে। ডোপামিন কিসের উপর কাজ করে? পিটুইটারি কোন সেলের উপর কাজ করে? ল্যাক্টোট্রপসের উপর কাজ করে। ল্যাক্টোট্রপসের উপর কাজ করে হচ্ছে প্রোলেকটিন সিক্রেট করে। বাট ডোপামিন হচ্ছে অলওয়েজ ইনহিবিট করে হচ্ছে প্রোলেকটিনকে। ডোপামিন অলওয়েজ ইনহিবিট করে প্রোলেকটিনকে। এটা প্রোলেকটিন ইনহিবিটরি হরমোন অথবা ডোপামিনের ডাইরেক্ট নাম বলা হয়। আচ্ছা, প্রোলেকটিনের কাজ কি? প্রোলেকটিনের কাজ হচ্ছে ব্রেস্টটাকে ডেভেলপ করা এবং মিল্ক সিক্রেশন করা, প্রোলেকটিনের কাজ। আচ্ছা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে যদি হচ্ছে আমার T3D4 কমে যায়, T3D4 কমে যায় তাহলে কি হবে? টিএইচএস বেড়ে যাবে। এই কন্ডিশনটা কি? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। টিএইচএস বেড়ে গেলে টিআরএইচ কি হবে? টিআরএইচ বেড়ে যাবে। টিআরএইচ কি করবে? প্রোলেকটিন লেভেলটাকে বাড়াবে। প্রোলেকটিন লেভেল বাড়ালে কি হবে? ব্রেস্টের উপর কাজ করে মিল্ক সিক্রেশন করবে, মানে গ্যালাক্টোরিয়া করবে, ল্যাকটেশন করবে। তাহলে আমরা কি দেখলাম? হাইপোথাইরয়েডিজমে গ্যালাক্টোরিয়া হচ্ছে কিভাবে? প্রোলেকটিন লেভেল বাড়ার কারণে। এখন প্রোলেকটিন লেভেল যখন বৃদ্ধি পাবে তখন সেটা কি করে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটাকে সাপ্রেশন করে দেয়। গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটাকে যখন সাপ্রেস করে দেয় তখন LH FSH কি হবে? ডিক্রিজ হবে। গোনাডের উপর আর কাজ করতে পারবে না, ফলে স্ট্রোজেন প্রোজেস্টেরন ডিক্রিজ হবে। তখন মহিলাদের কি কন্ডিশন হবে? ইরেগুলার মেনস্ট্রুয়েশন, অ্যামেনোরিয়া তৈরি হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে হাইপোথাইরয়েডিজমের জন্য প্রোলেকটিন লেভেল বেড়ে যাচ্ছে। প্রোলেকটিন লেভেল বাড়ার কারণে হচ্ছে গ্যালাক্টোরিয়া হচ্ছে ল্যাকটেশন, আর হচ্ছে জিএনআরএইচ ডিক্রিজ হওয়ার কারণে অ্যামেনোরিয়া হচ্ছে। আচ্ছা, এই সবগুলো হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের জন্য হচ্ছে। এখন যদি আমি চিন্তা করি যে এটা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কেন হবে? টিএইচএস কম হবে। টিএইচএস কমে গেলে কি হবে? T3D4 কমে যাবে। তো টিএইচএস যদি কম হয় সেটা কি হচ্ছে প্রোলেকটিন লেভেল বাড়াবে না, তখন কিন্তু আর গ্যালাক্টোরিয়া হবে না। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে গ্যালাক্টোরিয়া হবে না। আবার যদি চিন্তা করি আমি হচ্ছে টারশিয়ারি কোথায়? হাইপোথ্যালামাসে, হ্যাঁ, টারশিয়ারি হাইপোথ্যালামাস। টিআরএইচ কমে গেছে, টিআরএইচ কমে গেলে টিএইচএস কমে গেছে, টিএইচএস কমে গেলে হচ্ছে T3D4 কমে গেছে। তাহলে টারশিয়ারি হাইপোথাইরয়েডিজমও কি প্রোলেকটিন লেভেল বাড়াবে না। না বাড়ালে কি হবে? গ্যালাক্টোরিয়া হবে। তাহলে গ্যালাক্টোরিয়া কখন হবে? গ্যালাক্টোরিয়া হবে শুধু যখন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হয়, মানে থাইরয়েড গ্ল্যান্ডে T3D4 কমে যায়, তখন টিএইচএস বাড়বে। টিএইচএস বাড়লে হচ্ছে ওটা প্রোলেকটিন লেভেল বাড়াবে, তারপর প্রোলেকটিন লেভেল বাকি কাজগুলো করবে। ওকে, এখন হচ্ছে হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোনটা হচ্ছে কাজ করবে অ্যান্টেরিয়র পিটুইটারিতে। গ্রোথ হরমোনটা কাজ করবে হচ্ছে সোমাটোট্রপস সেলের উপর। সোমাটোট্রপস সেলের উপর কাজ করে কি রিলিজ করবে? গ্রোথ হরমোন রিলিজ করবে। সেটা লিভারের উপর কাজ করবে। লিভারের উপর কাজ করে IGF রিলিজ করবে। এই গ্রোথ হরমোন আর IGF মিলে হচ্ছে গ্রোথ করবে। আচ্ছা, এখানে আরেকটা হরমোন আছে, সেটা হচ্ছে সোমাটোস্টেটিন হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। গ্রোথ হরমোন কি করবে? গ্রোথ হরমোনটাকে সাপ্রেস করবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে রিলিজ হবে, কাজ করবে কোথায়? পিটুইটারির উপর। পিটুইটারি কর্টিকোট্রপসের উপর কাজ করবে, ACTH রিলিজ করবে। ACTH রিলিজ করলে এটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সের উপর কাজ করে কর্টিসল আর হচ্ছে অ্যান্ড্রোজেন রিলিজ করবে। কোন সেলের উপর কাজ করে? সেটা হচ্ছে জোনা ফ্যাসিকুলারটা আর জোনা রেটিকুলারিস। আমরা কি জানি? অ্যাড্রেনাল
কর্টেক্সের 3টা সেল আছে, জোনা গ্লোমেরুলাসা, জোনা ফ্যাসিকুলাটা, জোনা রেটিকুলারিস। এসিটিএইচ শুধু কাজ করে হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা, জোনা রেটিকুলারিসের উপর, গ্লোমেরুলাসের উপর কোনো জোনা গ্লোমেরুলাসের উপর কোনো ফাংশন নাই এসিটিএইচ এর। এটা কাজ করে হচ্ছে র্যাম অ্যাক্টিভেশনের মাধ্যমে। তাহলে যদি এসিটিএইচ লেভেল বেশি হয় তাহলে আমরা হচ্ছে কোন হরমোন দুটা বেশি পাবো, সেটা হচ্ছে কর্টিসল, অ্যান্ড্রোজেন। বাট হচ্ছে অ্যালডোস্টেরন যেটা জোনা গ্লোমেরুলাসা থেকে রিলিজ হয় সেটা কিন্তু আমরা বেশি পাবো না। অ্যালডোস্টেরন কাজ করে র্যাম অ্যাক্টিভেশনের মাধ্যমে। এই কনসেপ্টটা বেশি ইম্পর্টেন্ট যে আমাদের এসিটিএস এর অ্যাড্রেনাল কর্টেক্সের 2টা সেলের উপর কাজ করে কর্টিসল, অ্যান্ড্রোজেন রিলিজ করে, বাট অ্যালডোর উপর কোনো এসিটিএস এর ফাংশন নাই। ওকে, তারপরে আসি হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, এটা তো অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন গেল। তারপর পোস্টেরিয়র পিটুইটারি হরমোন ভ্যাসোপ্রেসিন মানে কি? ভ্যাসোপ্রেসিন মানে হচ্ছে এডিএইচ লেভেল যখন বেশি হবে তখন হচ্ছে সেটা ভ্যাসোপ্রেসিন হিসেবে কাজ করে। এটা কিডনিতে যে কাজ করে, কিডনির কোথায় যে কাজ করে? কিডনির হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, লেট পার্ট অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিবিউল, মানে ডিস্টাল পার্ট অফ ডিস্টাল কনভলিউটেড টিবিউলের উপর কাজ করে হচ্ছে এডিএইচ। কাজ করে কি হবে? ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে, ওয়াটার ব্যালেন্সে হেল্প করে হচ্ছে এডিএইচ। এখন এডিএইচ কখন রিলিজ হবে? এডিএইচ যখন বেশি রিলিজ হয় তখন কি হয়? তখন হচ্ছে ব্লাডের অসমোলারিটি কি হবে? কমে যাবে। এডিএইচ যখন বেশি রিলিজ হবে, তখন ব্লাডের অসমোলারিটি কমে যাবে। তাহলে এডিএইচ কখন রিলিজ হবে? এডিএইচ যখন ব্লাডে পানি থাকবে না, পানি শূন্যতা থাকবে, তখন অসমোলারিটি কি হবে? বেড়ে যাবে, ব্লাডের অসমোলারিটি বেড়ে যাবে। ব্লাডের অসমোলারিটি বেড়ে গেলে কি হবে? ব্লাডটাকে সেখানে তরল করতে চাইবে না, সেটা কি করবে? এডিএইচ তখন রিলিজ করে ওয়াটারটাকে রিঅ্যাবজর্পশন করবে, ওয়াটার রিঅ্যাবজর্পশন করার মাধ্যমে আবার ব্লাডের অসমোলারিটি নর্মাল লেভেলে আসবে। এডিএইচ এর রিসেপ্টর কিন্তু দুটো, একটা হচ্ছে V1 রিসেপ্টর আর একটা হচ্ছে V2 রিসেপ্টর। V2 রিসেপ্টর কাজ করে হচ্ছে কিডনিতে, আর V1 রিসেপ্টর কাজ করে কোথায়? ব্লাড ভেসেলে। তো ভেসোকনস্ট্রিক্টর ইফেক্ট থাকবে হচ্ছে ব্লাড ভেসেলে, হ্যাঁ। আর V2 ইফেক্টের মাধ্যমে ওয়াটারটাকে সে রিঅ্যাবজর্পশন করবে। এখন দেখা যায় যে আমাদের নর্মাল ব্লাড ফ্লোটা কীরকম? একটা ব্লাড ভেসেলের ভিতরে সেলগুলো হচ্ছে মাঝখানে থাকে আর ফ্লুইডগুলো হচ্ছে বাইরে থাকে। তো আমরা যখন V1 রিসেপ্টর অ্যানালগ মানে এডিএইচ দেব তখন কি হবে? এটা ভেসোকনস্ট্রিকশন করলে কি হবে? টার্বুলেন্ট ফ্লো হলে কি, এই যে সেলগুলো আর মাঝখানে থাকতে পারবে না আর প্লাজমাগুলো আর বাইরে থাকতে পারবে না, তখন হচ্ছে একটা থ্রম্বোটিক এফেক্ট তৈরি করবে। তার মানে এডিএইচটা কি হিসেবে কি করে? এডিএইচের থ্রম্বোটিক এফেক্ট আছে, এডিএইচের ভেসোকনস্ট্রিকশনের এফেক্ট আছে, এডিএইচ ওয়াটারটাকে রিঅ্যাবজর্পশন করতে পারে। আমরা জানি কি V1 রিসেপ্টর অ্যানালগ যেটা হচ্ছে আমরা কিসে দিয়ে থাকি? ইসোফেজিয়াল ভ্যারিসিসে দিয়ে থাকি, সেটার নাম কি? টার্লিপ্রেসিন। তো V1 রিসেপ্টর অ্যানালগ। আর V2 রিসেপ্টর অ্যানালগ কোনটা? ডেজমোপ্রেসিন। এটা আমরা হচ্ছে ওই যে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস নাকি হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস সেটা নির্ণয় করতে ডেজমোপ্রেসিন ইউজ করি। আচ্ছা, পোস্টেরিয়র পিটুইটারি থেকে আরেকটা হরমোন বের হয়, সেটা হচ্ছে অক্সিটোসিন। সেটার নাম কি? অক্সিটোসিন।